ফরেন্সিকের জগতে ডিএনএ প্রমাণকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড, মানে একেবারে নিখুঁত। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই নিখুঁত জিনিসটাই কিন্তু ভীষণ ভঙ্গুর, সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়। তবে সবচাইতে অবাক করা বিষয় হল ডিএনএর এই যে ভেঙে যাওয়া, এই ক্ষয় হয়ে যাওয়ার প্রক্রিয়াটাই এখন ক্রাইম সলভ করার জন্য একটা নতুন দরজা খুলে দিয়েছে। ভাবা যায়, যেটা একসময় ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটাই এখন হয়ে দাঁড়িয়েছে রহস্য সমাধানের মূল চাবিকাঠি। তাহলে চলুন, আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। আমরা এক এক করে জানব কিভাবে ফরেন্সিক বিজ্ঞানের একটা বিশাল সমস্যা নিজেই একটা দারুণ শক্তিশালী ক্লু বা সূত্রে পরিণত হল। তো সবার আগে চলুন জেনে নিই ডিএনএকে কেন যে কোনো তদন্তের জন্য সবচেয়ে পাকা বা নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে ধরা হয়। আর এই ব্যাপারটা বোঝানোর জন্য আমাদের সোর্স মেটেরিয়ালের একটা লাইনই যথেষ্ট। দেখুন, এখানে বলা হয়েছে, একটা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাস্থলে পড়ে থাকার রক্তের দাগ থেকে শুরু করে একটা চুলের গোড়া, ডিএনএ সমৃদ্ধ জৈবিক প্রমাণের ক্ষমতা আছে সত্য উন্মোচন করার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করার। মানে বোঝাই যাচ্ছে তদন্তকারীদের হাতে এটা কতটা পাওয়ারফুল একটা টুল। আচ্ছা, এই যে আমরা ডিএনএকে এত শক্তিশালী একটা অণু বলছি, এটা আসলে কি? খুব সহজ করে বললে ডিএনএ হলো জীবনের ব্লুপ্রিন্ট, মানে প্রত্যেকটা জীবন্ত জিনিসের নিজস্ব জেনেটিক কোডবুক, যা আমরা আমাদের বাবা মায়ের কাছ থেকে পেয়ে থাকি। এই ডিএনএর সবচেয়ে বড় শক্তি হল এর ইউনিকনেস, মানে আইডেন্টিক্যাল টুইন ছাড়া আর কারও ডিএনএ হুবহু এক হয় না। আর এই ইউনিকনেসের উপর ভিত্তি করেই কিন্তু কোডিসের মতো বিশাল সব ডেটাবেস তৈরি হয়েছে। সত্যি বলতে ১৯৮০ দশকের পর থেকে ক্রাইম সলভিংয়ে এটা একটা বিপ্লব এনে দিয়েছে। একদিকে যেমন অপরাধীকে খুঁজে বের করা যায়, ঠিক তেমনি একজন নিরপরাধ ব্যক্তিকেও বাঁচানো সম্ভব হয়। কিন্তু এই যে আমরা ডিএনএকে একটা নিখুঁত ক্লু বলছি, ক্রাইম সিন থেকে শুরু করে ল্যাব হয়ে কোর্টরুম পর্যন্ত এর জার্নিটা কিন্তু একদমই সহজ না। পথে অনেক বাধা, অনেক চ্যালেঞ্জ। তো কি হয় যখন এই নিখুঁত ব্লুপ্রিন্টটাকে প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া হয়? এখানেই আসে আসল সমস্যাটা। দেখুন, ডিএনএ কিন্তু চিরস্থায়ী কিছু নয়। এটা পরিবেশের কারণে সময়ের সাথে সাথে একটু একটু করে ভাঙতে শুরু করে, নষ্ট হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াটাকেই বলা হয় ডিগ্রেডেশন বা ক্ষয়। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, সব ডিএনএ কিন্তু একরকমভাবে ভাঙে না। কোনটা বেশি টেকসই, কোনটা কম, সেটা নির্ভর করে কোষের ভেতর এর লোকেশনের ওপর। যেমন ধরুন, কোষের একেবারে সেন্টারে, মানে নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ থাকে সেটা বেশ নাজুক, কিন্তু অন্যদিকে কোষের পাওয়ার হাউস, মানে মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে ডিএনএ থাকে সেটা কিন্তু অনেক বেশি শক্তপোক্ত, সহজে নষ্ট হতে চায় না। তাহলে এই যে ক্ষয়প্রাপ্ত বা ভেঙে যাওয়া ডিএনএ, বিজ্ঞানীরা এটা নিয়ে কিভাবে কাজ করেন সেটা বুঝতে হলে চলুন একটু গভীরে যাই। একেবারে মলিকুলার লেভেলে গিয়ে দেখি ডিএনএ ঠিক কেন আর কিভাবে ভাঙে। আমাদের সোর্সের এই ছবিটা দেখুন। এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে যে ঠিক কি কারণে ডিএনএ ভেঙে যায়। আর এই ভাঙার প্রক্রিয়াটা শুধু মৃত্যুর পরেই না, আমরা যখন বেঁচে থাকি তখনও কিন্তু আমাদের শরীরে অনবরত চলতে থাকে। মূলত ৩কে প্রধান কারণে এটা হয়। ১, আমাদের শরীরের ভেতরেই কিছু এনজাইম আছে যা ডিএনএকে কেটে টুকরো করে দেয়। ২, বাইরের পরিবেশ থেকে আসা নানা রকম রাসায়নিক, রেডিয়েশন বা এমনকি জলের সংস্পর্শেও ডিএনএ নষ্ট হয়। আর ৩ নম্বর কারণটা হলো আমাদের শরীরের নিজস্ব রিসাইক্লিং সিস্টেম, মানে পুরনো কোষকে ভেঙে ফেলার স্বাভাবিক প্রক্রিয়াতেও ডিএনএ ভেঙে যায়। আচ্ছা, এই তো গেল শরীরের ভেতরের কথা, কিন্তু আসল ব্যাপারটা আরও ইন্টারেস্টিং। আমাদের চারপাশের পরিবেশ, মানে এনভায়রনমেন্ট, এই ডিএনএ ভাঙার গতিকে সাংঘাতিকভাবে প্রভাবিত করতে পারে। মানে হয় অনেক বাড়িয়ে দিতে পারে, না হয় অনেক কমিয়ে দিতে পারে। বলা যেতে পারে ডিএনএ প্রমাণের কয়েকটা বড় শত্রু আছে, যেমন টেম্পারেচার বা তাপমাত্রা। যত গরম তত দ্রুত ডিএনএ ভাঙে। তারপর আছে জল বা আর্দ্রতা। এমনকি মাটিতে থাকা ব্যাকটেরিয়া বা ছত্রাকও ডিএনএ নষ্ট করে দেয়। আসলে এই ফ্যাক্টরগুলোই ঠিক করে দেয় যে একটা প্রমাণ কতদিন টিকবে। তো এতক্ষণে আমরা যা জানলাম তাতে মনে হতেই পারে যে এই ভাঙা বা ক্ষয় হয়ে যাওয়া ডিএনএ তাহলে হয়তো কোনো কাজেই আসে না, তাই না? কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। ফরেনসিক সায়েন্স এখান থেকেই একটা অবিশ্বাস্য মোড় নেয়। বিজ্ঞানীরা একটা জিনিস খেয়াল করলেন। তারা বুঝলেন যে ডিএনএর এই যে ক্ষতি হচ্ছে বা ভেঙে যাচ্ছে, এটা শুধু একটা সমস্যা নয়, বরং কিভাবে ভাঙছে, এই ভাঙার প্যাটার্নটাই একটা নতুন ধরনের ইনফরমেশন, একটা নতুন ক্লু। মানে ব্যাপারটা অনেকটা এরকম, যেটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটাই হয়ে গেল সবচেয়ে বড় সুযোগ। ডিএনএর এই ভাঙনের ধরনটা এখন বিজ্ঞানীদের কাছে একটা গুপ্তধনের মতো, কারণ এই ভাঙা টুকরোগুলোই বলে দেয় অনেক অজানা কথা। যেমন এই ক্ষয়ের প্যাটার্ন দেখে মৃত্যুর সময় আন্দাজ করা যায়, বা কোন পরিবেশের দেহটা ছিল সেটাও বোঝা যায়।
চলুন তাহলে এবার দেখি এই দারুণ আইডিয়াটা বাস্তবে ফরেনসিক তদন্তে কিভাবে কাজে লাগানো হচ্ছে। এর সবচেয়ে বড় আর শক্তিশালী অ্যাপ্লিকেশনগুলোর একটা হলো মৃত্যুর সময় অনুমান করা। কিভাবে? বিজ্ঞানীরা ডিএনএর ক্ষয়কে একটা মলিকুলার ক্লক বা আণবিক ঘড়ি হিসেবে ব্যবহার করেন। মানে মৃত্যুর পর থেকে যেহেতু একটা নির্দিষ্ট হারে ডিএনএ ভাঙতে থাকে, তাই ঠিক কতটা ভেঙেছে সেটা মেপে বিজ্ঞানীরা অনেকটাই বলে দিতে পারেন যে মৃত্যুটা ঠিক কখন হয়েছিল। আর এই আইডিয়াটা শুধু মৃত্যুর সময় বের করার মধ্যেই আটকে নেই, এর প্রয়োগ আরও অনেক। ধরুন ক্রাইম সিনে পাওয়া রক্তের দাগটা কত পুরনো সেটা জানা যায়, হাজার হাজার বছরের পুরনো কোনো মমি বা কঙ্কালের বয়স নির্ধারণ করা যায়, এমনকি পরিবেশ দূষণের উৎস খুঁজে বের করার মতো কাজেও এই টেকনিক ব্যবহার করা হচ্ছে। তাহলে দেখুন ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো। বিজ্ঞান একটা বিশাল সমস্যাকে শুধু সমাধানই করল না, বরং সেটাকেই একটা শক্তিশালী হাতিয়ারে পরিণত করে ফেলল। আর এটাই আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। টেকনোলজি যত উন্নত হচ্ছে, আমরা তো এই ভাঙা ডিএনএকে আরও ভালোভাবে পড়তে শিখছি। তাহলে ভাবুন তো, সময়ের গভীরে লুকিয়ে থাকা আরও কত অজানা রহস্যের সমাধান অপেক্ষা করে আছে আমাদের জন্য।